হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার সব শেষ। ওরে কে আছিস, একবার দেখে যা, আমার সব মিষ্টি চুরি হয়ে গেছে। করিম চাচার আর্তনাদ শুনে আশেপাশের দোকানদার ও গ্রামবাসীরা ছুটে এলো। কি হয়েছে করিম ভাই, এত সকালে এমন করে চিৎকার করছো কেন? কি হবে আবার, কাল রাতে এক বিশাল কড়াই ভর্তি গরম গরম রসগোল্লা আর এক থালা সন্দেশ বানিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আজ হাটের দিনে বিক্রি করে মেয়ের জন্য একটা নতুন জামা কিনব, কিন্তু এসে দেখি সব সাফ, একটা মিষ্টিও নেই। আমার বাড়ি থেকেও তো কাল রাতে পায়েসের বাটি গায়েব। এ নিশ্চয়ই ওই মিষ্টি খেকো ডাইনির কাজ, সে আবার ফিরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো কাল রাতে তার সেই ভয়ঙ্কর খ্যাক খ্যাক হাসির শব্দ শুনেছি, ভয়ে তো আমার ঘুমই আসেনি। গ্রামবাসীদের এই ভীত সন্ত্রস্ত ভিড়ের মধ্যে একপাশে চুপ করে দাঁড়িয়ে সব শুনছিল 12 বছরের এক কিশোর আলিফ। তার চোখে ভয় নয়, ছিল বুদ্ধির ঝলক আর অদম্য কৌতূহল। ডাইনির উপদ্রব যখন চরমে উঠল, তখন গ্রামের প্রধান সবাইকে নিয়ে বটতলায় এক সভায় বসলেন। না, এভাবে আর চলতে দেওয়া যায় না। প্রতিদিন কারো না কারো বাড়ি থেকে মিষ্টি চুরি হচ্ছে। করিমের তো ব্যবসাপাতি লাটে ওঠার জোগাড়। আমাদের এর একটা বিহিত করতেই হবে। কিন্তু আমরা কি করব প্রধান সাহেব? ওটা তো ভয়ঙ্কর ডাইনি, তার সাথে লড়াই করার শক্তি কি আমাদের আছে? সবাই যখন ভয়ে চুপ, ঠিক তখনই আলিফ ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলো। তার চোখে মুখে ছিল দৃঢ় আত্মবিশ্বাস। ভয় পেয়ে লাভ নেই চাচা, ভয় পেলে তো ডাইনির সাহস আরো বেড়ে যাবে। আমাদের একটা বুদ্ধি বের করতে হবে। ওরে বাবা, দেখ কে এসেছে বুদ্ধি দিতে। পিচ্চি ছেলে, তুই কি করবি ডাইনির? যা, বাড়ি গিয়ে মায়ের আঁচলের তলায় বস। আমি ছোট হতে পারি, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ডাইনি মিষ্টি খুব ভালোবাসে, তাই না? আমরা তার এই লোভকেই আমাদের হাতিয়ার বানাবো। আলিফ বাড়ি ফিরে তার জ্ঞানী দাদি নাসিমা বিবিকে তার মনের কথা খুলে বলল। শোন দাদু, ওই ডাইনি হলো লোভের প্রতীক। সে শত শত বছর ধরে শুধু মিষ্টির লোভেই বেঁচে আছে। তাকে ভয় দেখিয়ে তাড়ানো যাবে না। তাকে এমন শিক্ষা দিতে হবে যাতে মিষ্টির নাম শুনলেই তার ভয় লাগে। আমি ঠিক এটাই ভেবেছি দাদি। আমরা ডাইনিকে মিষ্টি খাওয়াবো, তবে সাধারণ মিষ্টি নয়, এমন মিষ্টি যা খাওয়ার পর সে আর কোনোদিন মিষ্টির দিকে ফিরেও তাকাবে না। কি রকম মিষ্টি রে দাদু? আমরা বানাবো তিক্ত লাড্ডু। গঠ থেকে দেখতে হবে জাফরান দেওয়া রাজভোগের মতো, কিন্তু ভেতরে থাকবে চিরতার রস আর নিম পাতার গুঁড়ো। বাহ, এ তো দারুণ বুদ্ধি। তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি দাদু। আলিফের পরিকল্পনা শুনে গ্রামের সবাই প্রথমে অবাক হলেও পরে রাজি হয়ে গেল। সেই রাতেই শুরু হলো এক অভিনব আয়োজন। গ্রামের সবাই তাদের বাড়ি থেকে নানা রকম মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, চমচম, কালোজাম এনে গ্রামের বড় উঠোনটায় সাজিয়ে রাখল, ঠিক যেন এক মিষ্টির মেলা বসেছে। আর সেই মেলার ঠিক মাঝখানে এক বিশাল থালায় সাজিয়ে রাখা হলো সেই সোনালী রঙের তিক্ত লাড্ডু। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। গ্রামের সবাই নিজেদের বাড়ির জানালা দিয়ে লুকিয়ে দেখছে সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য। হঠাৎ এক দমকা হিমেল বাতাস বইতে শুরু করলো। শুকনো পাতার উপর খসখস শব্দ তুলে লম্বা জট পড়া চুল আর জ্বলন্ত চোখ নিয়ে সেই মিষ্টি খেকো ডাইনি এসে হাজির হলো। এত মিষ্টি সব আমার, সব। আজ তো আমার জীবনের সেরা দিন। গ্রামের বোকাগুলো আমার জন্য এই ভোজের আয়োজন করেছে। ডাইনি প্রথমে সন্দেশ রসগোল্লা খেলো, তারপর তার লোভাতুর চোখ পড়ল সেই বিশাল সোনালী রঙের লাড্ডুগুলোর ওপর। বাহ, এ কি সুন্দর লাড্ডু! দেখেই তো জিভে জল আসছে। এটাই হবে আমার আজকের শেষ এবং সেরা খাওয়া। এই বলে ডাইনি একবারে সবচেয়ে বড় লাড্ডুটা তুলে মুখে পুরে দিল। কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই তার মুখটা বিভৎসভাবে বিকৃত হয়ে গেল। ছি ছি, ওয়াক! কি
ঘুটে স্বাদ, তিতা, সব তিতা। আমার জিভ পুড়ে গেল। পানি, পানি। ডাইনির যন্ত্রণা কাতর চিৎকার শুনে আলিফ ও গ্রামবাসীরা মশাল হাতে বেরিয়ে এলো। তাদের চোখে আর ভয় ছিল না, ছিল বিজয়ের হাসি। কি হলো ডাইনি, মিষ্টি খেতে খুব ভালো লেগেছে তাই না? তুই পাজি ছিলে, তুই আমার সাথে এই চাল চালাচ্ছিস? দাঁড়া, আমি তোকে আজ পুড়িয়ে ছাই করে দেব। ডাইনি তার জাদুর শক্তি প্রয়োগ করার চেষ্টা করলো, কিন্তু তিতার বিষে তার গলা শুকিয়ে কাঠ, সব শক্তি যেন উধাও হয়ে গেছে। তোমার লোভী আজ তোমাকে হারিয়ে দিয়েছে ডাইনি। তুমি আমাদের গ্রামের শান্তি কেড়ে নিয়েছো, বাচ্চাদের মুখের মিষ্টি কেড়ে নিয়েছো। তাই আমরা সবাই মিলে তোমাকে এই শিক্ষা দিয়েছি। এখন মিষ্টির নাম শুনলেই তোমার এই তিতা স্বাদের কথা মনে পড়বে। এবার গ্রামবাসীরা সবাই মিলে একসাথে গর্জে উঠল, দূর হ লোভী ডাইনি, আমাদের গ্রাম থেকে দূর হ। আর কোনোদিন যদি ফিরে এসেছিস তাহলে এর চেয়েও বড় শিক্ষা পাবি। ডাইনি অপমানে, রাগে এবং তিতার যন্ত্রণায় ছটফট করতে করতে বুঝতে পারল এই গ্রামে তার রাজত্ব শেষ। সে শেষবারের মতো সবার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে এক ঝটকায় মেঘের মতো মিলিয়ে গেল।